হাসি চাপল মেঘা, মুখে হাত রেখে সংবরণ করল নিজেকে। রৌদ্রের দিকে তাকাতেই থমকালো ভাবমূর্তি, পাল্টালো রৌদ্র। শিথিল মুখভঙ্গিমা শক্ত করে ধমকে বলল, ইউ সিলি, হাসছিস কেন এভাবে? মেঘা শুধুই উচ্চারণ করল ভেঙিয়ে, ইউ আর সো ফানি, বলেই পাশ কাটালো রৌদ্রকে। নিচের দিকে ধাপ বাড়াতে বাড়াতে মেকিস্বরে সুর টেনে দীর্ঘস্বরে বলল, আপনারে সুন্দর বলে সুন্দর সে নয়, লোকে যারে সুন্দর বলে সুন্দর সেই হয়। আহাম্মক বনে গেল রৌদ্র। অজ্ঞতা কিছু না বুঝলেও এক মুহূর্ত পর আন্দাজ করল কিছু একটা। ও নিজেকে সুন্দর বলল, তাই এই মেয়েটা হাসলো এভাবে? ওকে, ওর সৌন্দর্যকে তাচ্ছিল্য করলো এই মেয়েটা? রৌদ্র সবটা বুঝেই কিরমির করল নিজের মাঝে। ততক্ষণে মেঘা দোতলায় নেমেছে। হাত মুঠো করে হাতের সিগারেটের প্যাকেটটা মেঘার যাওয়ার পথের দিকে ছুঁড়ে মারল রৌদ্র। ক্ষিপ্ত সত্তাকে নিবারণ করার চেষ্টা করল বড় বড় শ্বাস ফেলে। আজব, কি শুরু করেছে এই মেয়ে? ওকে দেখলেই এমন অদ্ভুত কেন লাগে রৌদ্রের? ক্ষুব্ধতা দেখাতে গিয়েও বারবার থেমে যায় কেন রৌদ্র? নিজের ওপর চরম বিব্রত রৌদ্র। অত্যাধিক বিরক্ত সে। রাতে খাবার টেবিলে বসেও রৌদ্রের দেখা মেলেনি আর। বাজে এখন 10টা। রৌদ্র ওর বন্ধুদের সাথে বসেছে আড্ডাখানায়। আগেরকার সব কিছু পাল্টেছে। ওদের আড্ডার আসর বদলেছে। বন্ধুরা কমে গেছে। এই 5 বছরে এখন যে যার কাজে ব্যস্ত। নিজেদের জীবন নিয়ে লেগে পড়েছে সবাই। রৌদ্র আর ওর বন্ধুদের একটা গ্যাং ছিল। সেই দল ভেঙে গেছে রৌদ্র চলে যাওয়ার পর থেকেই। এখন ফিরে এসেছে রৌদ্র। এসেছে থেকে আবার শুরু হয়েছে। তবে সবাই এখন আর একজোট নেই, বদলে গেছে। রৌদ্রকে আলাদা করে সময় দেওয়ার মতো বৃথা সময় নেই কারোর কাছে। আর বখাটেপনা নেই সবার মাঝে। রৌদ্র দেশে ফিরেই 3জনকে কাছে পেয়েছে, সৌভিক, রোহান আর তুহিন। রৌদ্রের বেশি কাছে সৌভিক আর রোহান। তবে দেশ ছাড়ার পর ওদের সাথেও দূরত্ব বেড়েছে। যোগাযোগ একেবারে ছিল না বললেই চলে। দেশে ফেরার পর পুনরায় কন্টাক্ট হয়েছে ওদের সাথে। সৌভিক, রোহান, তুহিন আর রৌদ্র এই মুহূর্তে একটা বারের বাহিরে এসে বসে। এতক্ষণ রৌদ্র একাই ছিল ভেতরে। এরা 3জন আসতেই বাহিরে বেরিয়েছে ও। বসেছে ওরা। রৌদ্রের অবস্থা স্বাভাবিক। রোহান ওকে পুরোপুরি দেখে প্রশ্ন করল, রুডি, ড্রিঙ্কস করিসনি আজও? উত্তর করল না রৌদ্র। সৌভিক নীরবতা দেখে বলল, রুডি, কি হলো? আজ কোন দিকে চাঁদ উঠেছে বলতো? আজ নয়, গত কদিন ধরে চাঁদ বোধহয় উল্টো দিকেই উঠেছে। এটা কি শুধু গত কদিন ধরে নাকি কবছর ধরে? তোকে এতটা চেঞ্জ দেখব ভাবিনি। 5 বছরে অনেকটা বদলে গেছিস। পজিটিভলি বদলেছিস অবশ্য। এটা দেখে আই এম তো অবাক। রৌদ্র গা ছাড়া। ওরা একা একাই বকবক করলো। হাঁটুতে কোনোই ভর দিয়ে সামনের দিকে ঝুঁকে মাটির পানে চেয়ে আছে রৌদ্র। নির্লিপ্ত সে। ওরা বন্ধুরা একে অপরের দিকে চাওয়াচাই করল। রৌদ্রের সাথে দূরত্ব বেড়েছে ওদের। ওরা কিছুতেই সেই দূরত্ব ঘুচিয়ে ফেলতে পারছে না এই কয়দিনের চেষ্টার পরও। সৌভিক বিয়ে করেছে। আর কোনো প্রসঙ্গ না পেয়ে রৌদ্রের মনোযোগ আকর্ষণের জন্য নিজের বিয়ের কথা তুলল সে। রুডি, ইউ নো, নাও আই এম ম্যারিড। অবশ্য তোর মতো আমিও বদলে গেছি কিছুটা। এখন আর নেশা করি না। আমার বউকে দেখেছিস? চল দেখা করাই তোর সাথে। আমি ওকে বলেছি তোর কথা। রৌদ্র নিরেট কণ্ঠে জবান ফোটালো এবার। তুই আমার বউকে দেখেছিস? আকস্মিক শক্ত প্রশ্ন। নড়ে চড়ে উঠল সৌভিক আর রোহান। একে অপরের দিকে চাওয়াচাই করলো ওরা। বউ বলতে ওই 5 বছর আগের ওই মেয়েটা, যেটাকে ফোর্স করে বিয়ে করেছিল রৌদ্র। সৌভিক ঢোক গেলে থতমত স্বরে বলে, না, বোঝার ভান করে। বউ মানে? বউ মানে বউ। বিয়ে করলে তো বউই হয়। আমি যেই মেয়েটাকে বিয়ে করেছিলাম ওই মেয়েটা, ওই ইভারা। ওর বিষয়ে কি জানিস তোরা? আমি চলে যাওয়ার পর ওই 5 বছরে ওকে দেখেছিস কখনো? রোহান উত্তরে বলল ফট করে, কতবার দেখলাম আদ্রের সাথে। অমনি খিচে উঠল রৌদ্র। নিষ্প্রভ মুখশ্রী ঠিকরে উঠল। উচ্চারণ করল কণ্ঠ বিষে, আদ্রের সাথে মানে? রোহান স্বাভাবিকের ন্যায় এবারও উত্তর করল, ও তো তোদের বাড়িতেই থাকে। এতদিন হলো বাড়ি ফিরেছিস, দেখিসনি ওকে? 5 বছর ধরে ও কবির ম্যানশনেই আছে।
তুই চলে যাওয়ার পর আমরা তো আর তোদের বাড়িমুখও হইনি কখনো। ওদিকটায় যাওয়া হতো না আর। তবে মাঝে মাঝে দেখি ওকে, তোর ছোট বোন আর আদ্রের সাথে। ভার্সিটিতে পড়ে বোধহয়। আদ্রও তো ওই ভার্সিটির লেকচারার। একটু থেমে আবার বলল, কণ্ঠ খাদে নামিয়ে, তুই দেখিসনি ওকে? দেখেছি, সৌভিক ইতস্ত স্বরে বলল। ওকে তুই বউ বলছিস? সিরিয়াসলি? আই মিন তোর নিজের বউ? রৌদ্র ক্ষুদ্র দৃষ্টি তাক করতেই থেমে গেল সৌভিক। রেগে বলল রৌদ্র, নিজের বউ বলবো না তো তোর বউ বলবো? রাবিশ! আর কি কি জানিস ওর বিষয়ে? কি হয়েছিল এই 5 বছরে? ও আমাদের বাড়িতে থাকে কেন? এসব আমাদের জিজ্ঞেস করছিস কেন? তোর ফ্যামিলি ভালো জানে এসব। তারা বলেনি তোকে? তারা কবে গুরুত্ব দিয়েছে আমায়? নিজে থেকে ওরা কিছু না বললে কে শুনতে যাচ্ছে ওদের কাছে? আমার অত ঠেকা পড়েনি যে ওই স্টুপিডটার সম্পর্কে একবারই কিছু জানতে যাব ওদের কাছে। তোদের যেটা জিজ্ঞেস করেছি জেনে থাকলে সেটা বল। কে ও? সৌভিক গলা ঝাড়ল, শ্বাস ফেলে ঢোক গিলে উত্তর করল দোনামোনা করে, ও অনাথ। অমনি ভাঁজ পড়ল রৌদ্রের টান টান কপালে, কুঁচকে আসলো ভ্রু। খানিক সোজা হয়ে অস্পষ্ট বলল, গলা খানিক নরম করে, অনাথ মানে? আরও একটা শ্বাস ফেলল সৌভিক। নিজে যা যা জানে তা থেকেই বলল, তুই সেদিন রাগের বশে কাজটা মোটেও ঠিক করিসনি রৌদ্র। তোকে আটকাতেও পারিনি আমরা। তুই চলে যাওয়ার পর জানতে পেরেছি কিছু কিছু। ওই মেয়েটা মেবি অনাথ। কেউ নেই ওর পরিবারে। ও সেদিন বলেছিল, মনে নেই, যে ওর দাদুমণি অসুস্থ? আমরা একটু আধটু যতটুকু শুনেছি তাতে ওর দাদুমণি ছাড়া আর কেউই ছিল না। আর পরে ওর দাদুমণি মারা গেছে হয়তো। তাই তোর বাবা আর বাবাইকে তোদের বাড়িতেই রেখেছে। তুই চলে যাওয়ার পরদিন থেকেই ও তোদের বাড়িতে থাকে। আর এই 5 বছর ধরেও তোদের বাড়িতেই আছে। এর চেয়ে আর বেশি কিছু জানা নেই আমাদের। এই কদিনে ওর প্রসঙ্গে কথা বলতে গিয়েও থেমে গেছি। ভেবেছিলাম রেগে যাবি, তাই কিছু বলিনি। রৌদ্র নীরবে শুনল। সৌভিক থামতে স্তব্ধ হলো আশপাশ। 4 জনের মুখ পুরো বন্ধ। রৌদ্র ঠায় বসে রইল কিছুক্ষণ। অতঃপর শক্ত চোয়ালে আকস্মিক প্রশ্ন করল ভারী গলায়, আদ্রের সাথে কতবার দেখেছিস ওকে? বেশ কয়েকবার দেখেছি। গুনে বলল, কতবার দেখেছিস? রোহান কপাল কুঁচকালো, হিসেব কষল। এই 5 বছরে কতবার দেখেছে তা কি হিসেব আছে নাকি? আর দেখেছে এই তো হঠাৎ করে এক পলকের জন্য। তবুও খানিক হিসেব নিকেশ করে আন্দাজে বলল রোহান, হবে হয়তো 40-50 বার। ঝট করে উঠে দাঁড়ালো রৌদ্র। নিচে একটা হুইস্কির বোতল ছিল পায়ের কাছে, সেটা হাতে তুলে ছিপি খুলল। অতঃপর ঢকঢক করে অর্ধেক বোতল খালি করল এক নিঃশ্বাসে। মুখ থেকে বোতল সরিয়ে সেটা ছুঁড়ে মারল সামনের দিকে। মার্বেল পাথরের মেঝেতে পড়ে ঝরঝর করে ভেঙে টুকরো টুকরো হলো বোতলটা। ভেতরের বাকি হারাম তরল পদার্থটুকু ছিটকে পড়ল এপাশ ওপাশ। আকস্মাৎ কাণ্ডে চমকালো সৌভিক, রোহান আর তুহিন। রৌদ্র নিজের মাঝে বিড়বিড় করল চিবিয়ে, এবার ওই স্টুপিড গুনে গুনে 50টা থাপ্পড় খাবে আমার কাছে। কণ্ঠেই মিলিয়ে গেল ওর বিড়বিড় করা কথাগুলো। কেউ শুনতে পেল না। দম্ভ ভরে পা চালিয়ে বন্ধুদের আসর ত্যাগ করল সে। এদিকে মূর্ত বনে রৌদ্রের দিকে তাকিয়ে রইল বাকিরা। সকাল এখন 8টা। কাল রাতে বাড়িতে ফিরে কারোই হদিস পায়নি রৌদ্র। ও ফিরতে ফিরতে ঘুমিয়ে গেছে সকলে। একমাত্র রুবিনা কাবির ব্যতীত। তিনি ছেলের প্রতীক্ষায় ছিলেন, কিন্তু ছেলে বাড়ি ফিরে তাকে গ্রাহ্যই করল না। কোনোরূপ কথা না শুনে, কিছু না বলে ঘরে ঢুকে মায়ের মুখের উপর ধাম করে দরজা লাগিয়ে শুয়ে পড়ল। এখন সকাল হতেই উঠে পড়েছে। সে উঠেছে 7টার দিকে, লম্বা শাওয়ার নিয়েছে 8টা পর্যন্ত। অতঃপর নিচে নেমেছে। মেঘা, সাফা, আহিয়ান আর শুভ্র ব্রেকফাস্টের টেবিলে। তোফায়েল কাবির আর তৌসিক কাবির সোফায় বসে। ছেলে মেয়েদের খাওয়া হলে তারাও খেয়ে দিয়ে বেরোবেন অফিসে। শুভ্র আগে যাবে। আদ্র এখনো নিচে নামেনি। নিচে নামতে নামতে টেবিলের প্রত্যেকজনকে সরু চোখে গুনে নিল রৌদ্র। আদ্রের অনুপস্থিতি নজর কাড়ল বেশি। এদিকে রামিসা কাঁদছে। সিরাত ওকে থামাতে থামাতে নিচে নামছে।
সিঁড়ির দিক থেকে বাচ্চার কান্নার আওয়াজ পেয়ে সবাই চকিতে তাকালো সিঁড়ির দিকে। কান্নার শব্দ শুনে রৌদ্রও দাঁড়িয়ে পড়েছে সিঁড়ির নিচে। সিরাতের সাথে সাথে রৌদ্রকেও দেখল সবাই। আহিয়ান খাওয়া ফেলে তড়িঘড়ি করে উঠল, এগিয়ে যেতে যেতে বলল, কি হয়েছে সিরাত? রামিসা কাঁদছে কেন? আরে দেখো না। আচমকা কান্না জুড়ে বসল, থামছে না কিছুতেই। কিচেন থেকে রুবিনা কাবির হন্তদন্ত হয়ে বেরিয়ে আসলেন। সিরাত সিঁড়ি বেয়ে নামতেই আহিয়ান হাত বাড়িয়ে দিয়ে বলল, আমার কোলে দাও দেখি। আমার কোলেই থামছে না, আর তুমি থামাতে পারবে ওকে? সিরাতের কথা শেষ হতেই নরম কণ্ঠ ভেসে আসলো, আপু আমাকে দাও। সচকিতে তাকাই রৌদ্রের দিকে। রৌদ্র হাত বাড়িয়ে দিয়েছে। তাজ্জব বনে অবিশ্বাসে চাইল সকলে। সিরাত সন্দিহান হয়ে শুধালো, হ্যাঁ আমাকে দাও। ফের একই স্বর। সিরাত হাবলার মতো চেয়ে রইল। রৌদ্র নিজেই সিরাতের থেকে আলতো করে স্বতঃস্ফূর্ণে কোলে নিল রামিসাকে। আদুরে হয়ে বাচ্চার মুখ পানে তাকিয়ে মৃদু হাসল রৌদ্র। উষ্ঠ বাড়িয়ে চুমু খেল। ড্রয়িং রুমে ওকে কোলে নিয়ে চুপটি করে একটু হাঁটাহাঁটি করার মাঝে কান্না থামালো রামিসার। আরও বেশি তাজ্জব হলো সকলে। রৌদ্রের এতটা নির্মল খেয়ালি ভাব ঠিক হজম হলো না। তোফায়েল কাবির সহ বাকিরা ভ্যাট ভ্যাট করে তাকিয়ে আছেন। খাওয়া ছেড়ে তাকিয়ে আছে শুভ্র আর সাফা, মেঘা ব্যতীত। তবে মেঘার ঠাহরে সবটা পরোক্ষভাবে ধরা দিল। চুপচাপ খেয়ে নিচ্ছে মেঘা। রামিসা থামতেই ওকে ফের সিরাতের কোলে তুলে দিল রৌদ্র। সিরাত অবাক স্বরে বলল, এভাবে বাচ্চা সামলানো শিখলি কোথা থেকে? বিদেশে। তৎক্ষণাৎ উত্তরে সাফা বোকা বোকা স্বরে বলল, ঘাড় ঘুরিয়ে। কিভাবে ভাইয়া? বিদেশি কি বেবিদের হোস্টেলে জব করতে? আই মিন বাচ্চা সামলানোর জব করতে সেখানে? রৌদ্র ফিক করে হেসে ফেলল। ওর এভাবে হাসিতেও অবাক হলো সকলে। রৌদ্র এগিয়ে এসে একটা আলতো ঘাট্টা মারল টুকটুকির মাথায়। ওর পাশের চেয়ারটা টেনে বসতে বসতে বলল, গাব্বু তুই সেই বোকাই রয়ে গেলি। বাচ্চা সামলানোর জন্য জব করব কেন? আমি বাচ্চা জন্ম দিয়ে বাচ্চা সামলেছি, বিদেশে গিয়ে বিয়ে করেছি, দুটো বাচ্চাও আছে আমার। ওগুলোকে সামলাতে সামলাতেই শিখে গেছি। বড় বড় চোখে চাইল সাফা। রৌদ্রের হেয়ালি ধরতে না পেরে নিজের বোকা হওয়ার পরিচয় দিল আবার। কথা চেপে রাখতে পারল না। সে কি ভাইয়া, তুমি না ম্যারিড? মেঘাকে তো তুমি বিয়ে করেছিলে, বিদেশে গিয়ে আবার বিয়ে করেছো তুমি? খাওয়া থামালো মেঘা। হাত থমকেছে রৌদ্রের কথাটা কর্ণকুহরে প্রবেশ করা মাত্রই। এবার টুকটুকির কথাতে গলায় খাবার আটকালো। তড়িঘড়ি করে গ্লাস তুলে মুখে লাগালো মেঘা। সিরাত ওকে আর রৌদ্রকে পরখ করে চড়া কণ্ঠে ধমক দিল তৎক্ষণাৎ, টুকটুকির চুপচাপ খাবি? রৌদ্র মজা করেছে। বুদ্ধু, কিছু বুঝিস না কেন তুই? সিরাতের কথা শেষ হতেই মেঘা আচমকা উঠে দাঁড়ালো। মুখ চেপে ধরে এলোমেলো পায়ে বেসিনের দিকে ছুটল। ভরকালো সকলে। ভদ্র শুভ্র চেঁচালো, মেঘা কি হলো? পেটের সমস্ত খাবার বেসিনে উগরে দিল মেঘা। গা গুলিয়ে উঠল ওর। গলায় খাবার আটকে ছিল, তড়িঘড়ি করে পানি খেতে গিয়ে আরও বেশি আটকেছে। গা গুলিয়ে উঠেছে। পানির সাথে সাথে পেটের বাকি খাবারটুকু উগলে এসেছে। অস্বস্তিকর অনুভূতিতে চোখ মুখ উল্টালো মেঘা। সাফা, শুভ্র আর রুবিনা কাবির ওর পিছু পিছু ছুটলেন। রৌদ্র চেয়ার ছেড়ে উঠতে গিয়েও উঠল না। হাত মুঠো করে তটস্থ হয়ে ধারালো দৃষ্টিপাত করল সেদিকে। সিরাত এখান থেকেই তৎপর হয়ে চেঁচালো, মা ও আবার কি হলো? এই মেয়ে কি হলো তোর? এভাবে বমি করলি কেন? রুবিনা কাবিরের কথায় মেঘা স্বাভাবিক হলো। কুলকুচি করে চোখে মুখে একটু পানি ছিটিয়ে নিল। কিছু না মামুনি, গলায় খাবার আটকে ছিল তাই। তৌসিক কাবির এখান থেকেই বললেন, দেখে খাবে তো? ঠিক আছো তুমি? আমি ঠিক আছি বাবাই। টুকটুকি, খাওয়া হয়েছে তোর? ভার্সিটির জন্য দেরি হয়ে যাচ্ছে আমাদের। আদ্র ভাইয়া কোথায়? নিস্তেজ শীতল স্বর মেঘার। চোখ নামিয়ে রেখেছে। ভেজা মুখের সাথে সাথে দৃষ্টি জোড়াও ভেজা, হয়তো পানির ছেটায়, নয়তো নোনা জলে। রুবিনা কবির সিঁড়ির দিকে তাকালেন।
আদ্র নিচে নামেনি এখনো, ভার্সিটি যাবে না। আমি উপরে গেলাম। একটুখানি উচ্চারণ করে দ্রুত পায়ে উপরে ছুটল মেঘা। একেবারে ঘরে ঢুকে ঠাস করে দরজা লাগিয়ে দিল। দরজায় পিঠ ঠেকিয়ে দাঁড়ালো চোখ বুজে। লম্বা লম্বা শ্বাস টানল বুক ভরে। আদ্র নিচে নামলো ও চলে যাওয়ার পর। টেবিলে রৌদ্র একাই বসে খাচ্ছে। আশেপাশে তাকালো আদ্র। মেঘা নিচে নেই। শার্টের হাতা কোনোই পর্যন্ত গোটাতে গোটাতে মুখ খুলল আদ্র। টুকটুকি, মেঘ কোথায়? দেরি হয়ে যাচ্ছে। মেঘা তো ঘরে গেল ভাইয়া, এসে যাবে এক্ষুনি। তুমি তাড়াতাড়ি খেয়ে নাও। খাবো না আমি, দেরি হয়ে যাচ্ছে। অতঃপর গলা বাড়িয়ে মেঘাকে ডাকলো উপরে তাকিয়ে। মেঘ, হলো তোর? নিচে আয় ফাস্ট, উই আর অলরেডি লেট। ব্যাগ নিয়ে ধীর পায়ে নিচে নামে মেঘা। চেঞ্জ করেছে। আদ্র ওর শুকনো মুখখানা দেখে কপাল গুটিয়ে ফেলল। কি হয়েছে, মুখ শুকনো দেখাচ্ছে কেন? সিরাত উত্তর করল পাশ থেকে। খেতে গিয়ে খাবার গলায় আটকে বমি করে মেচ্ছে মেয়েটা। সে কি, বমি করেছিস? মেঘা বিরক্তি প্রকাশ করলো। চোখ তুলেও তাকালো না কোনো দিকে। আদ্রের হাত টেনে ধরে পা বাড়াতে বাড়াতে বলল বিরক্তি মাখা কণ্ঠে, চলো তো, ভালো লাগছে না। রৌদ্রের বাঁকা চোখ এড়ালো না দৃশ্যটুকু। খেতে খেতে থমকালো রৌদ্র। মুখের খাবার চিবিয়ে গিলল। হাতের ভাজের অর্ধ স্যান্ডউইচটা পিষে ফেলল মুহূর্তেই। উঠে দাঁড়ালো চোয়াল শক্ত করে। আদ্র আর মেঘা সদর পেরোনের আগেই গটগট পায়ে এগিয়ে মেঘার হাত হেঁচকা টানে টেনে ধরল। মেয়েটা টান পেয়ে পিছু ফিরতে না ফিরতেই সপাটে একটা দাপুটের চড় পড়ল বাম গাল বরাবর। আকস্মিক আঘাতে নিজেকে সামলে নিতে হিমশিম খেল মেঘা। আদ্রের হাত ছাড়িয়ে ছিটকে পড়ল পাশে। ড্রয়িং রুমের সবাই রৌদ্রের তাৎক্ষণিক কাণ্ডে তবদা খেলেন। আঁতকে উঠলেন রৌদ্র আর মেঘার দিকে। আদ্র আর সাফা মেঘার পাশে থাকার দারুণ আকস্মিক কাণ্ডে হতবাক হলো ওরা। কিছু বুঝে উঠতে পারল না তৎক্ষণাৎ। মেঘা থাপ্পড়ের টাল সামলে রৌদ্রের দিকে তাকানো মাত্রই রৌদ্র টেনে ধরল ওকে। কোনোই চেপে হিড়হিড়িয়ে নিজেকে সন্নিকটে টেনে নিয়ে দাঁত পিষে বলল কিরমির করে, এই নিয়ে আমার হাতের দ্বিতীয় থাপ্পড় পড়ল তোর গালে। আর এই 5 বছরে জমা হওয়া আমার পক্ষ থেকে দেওয়া 50টা থাপ্পড়ের মধ্যে প্রথম থাপ্পড় এটা। গুনে গুনে আরও 49টা থাপ্পড় বাকি আছে তো এখনো। এমন কিছু করবি না আমার সামনে যাতে থাপ্পড়ের সংখ্যা আরও বেড়ে যায়। তোর এই সুন্দর ফর্সা গালে আমার হাতের আঘাত একদম মানাবে না। সো আমাকে বাধ্য করিস না তোকে মারতে। কথা শেষ করেই ছিটকে দূরে সরালো মেঘাকে। এবার পেছনে হুমড়ি খেয়ে পড়ার আগেই মেঘাকে সামলে নিল আদ্র। পড়ে যাওয়া থেকে বাঁচালো মেয়েটাকে। মেঘা হতভম্ব হয়ে গালে হাত চেপে ভরা চোখে চেয়ে আছে। এই মুহূর্তে তার দম্ভ দেখাতে পারল না, খাটল না শক্তি। আদ্র ওকে সামলে নিলেই গাল থেকে মেঘার হাত সরিয়ে গালখানা দেখল। দাপুটে হাতের 5টা আঙুল বসে গেছে গালে। ফর্সা টুকটুকে গালখানা রক্তিম হয়ে উঠেছে। ওর দেখার মাঝেই ভরা চোখ থেকে টুপটাপ পানি গড়ালো মেঘার। হয়তো ব্যথায়, নয়তো অবিশ্বাসে। আদ্র রৌদ্রের উপর রাগ সংবরণ করতে পারল না। মেঘার থেকে চোখ সরিয়ে ক্ষুব্ধস্বরে চেঁচিয়ে উঠল রৌদ্রের ওপর, রুডি, পাগলামোর একটা লিমিট থাকে। এভাবে হুট করে মারলি কেন ওকে তুই? রৌদ্র উত্তরের সামান্য প্রয়োজনটুকুও বোধ করল না। যে হাতে মেঘাকে থাপ্পড় মেরেছে সে হাতখানা ঝমঝম করছে। হাতটা ঝাড়া মারল রৌদ্র। সাফা চমকে গুটিয়ে গেছে একপাশে। তোফায়েল কাবির চোয়াল নিরেট করলেন এবার। ছেলে বাড়ি ফেরার পর এই দিনগুলো চুপ ছিলেন তিনি। মেঘার উপস্থিতিতেও ছেলের কোনো প্রতিক্রিয়া না দেখে শান্ত ছিলেন নিজে। আগ বাড়িয়ে কিছু বলেননি, কাউকে বলতেও দেননি। আজ অবাধ্য ছেলের বকে যাওয়া কাণ্ড দেখে এই 3 দিনের মাথায় ফের আগের ন্যায় চড়া গলায় ধমকালেন ছেলেকে। সময় গড়িয়েছে, বছর পেরিয়েছে, তবুও সেই উচ্ছৃঙ্খলেই রয়ে গেছো তুমি। মেঘাকে মারার সাহস কী করে হলো তোমার? কোন সাহসে ওর গালে হাত তুলেছ তুমি? কেন মারলে ওকে? তার প্রশ্নের উত্তর করার সম্ভাবনা আরও কম। উত্তরের আশায় তৌফিক কাবির ও রাগান্বিত স্বরে একই প্রশ্ন করলেন। রৌদ্র, মেঘাকে মারলে কেন তুমি? ইচ্ছে হয়েছে তাই মেরেছি। ইচ্ছে হলেই তুমি তার গালে হাত তুলবে?
বাপের কথায় গলা ঝাড়ল রৌদ্র। যার তার গায়ে তো হাত তুলিনি, নিজের বউয়ের গায়ে হাত তুলেছি। আমার বউকে মেরেছি আমি, কার কি এসে যায় এতে? যত খুশি তত মারবো ওকে। ওকে মারার জন্য আমার আলাদা করে সাহস জোগানোর কোনো প্রয়োজন নেই। এক মুহূর্তে স্তব্ধ হলো হলরুম। নিস্তব্ধতায় ছেয়ে গেল আশপাশ। রৌদ্রের চোখে মুখে ক্ষিপ্ততা ঠিকরে পড়ছে। তামাটে চেহারার রং আকৃতিতে বদল এসেছে। আকস্মিক এমন কর্মকাণ্ডের যথার্থতা বুঝলেন না কেউ। আর মেঘাকে বউ হিসেবে জোর খাটিয়ে বলা কথাটার মর্ম কারো মস্তিষ্কে শিকড়ে পৌঁছালো না। তোফায়েল কাবির রেগেমেগে বললেন, বউ? কাকে বউ বলছো তুমি? মেঘাকে? মেঘা তোমার বউ? আরও কিছু বলার আগেই গজগজ করে পিছন ফিরে চাপ ধাপ এগিয়ে সদর পেরিয়ে বাড়ির বাইরে বেরিয়ে গেল রৌদ্র। সবার বিমূর্ত চেহারা ফেলে গেল পেছনে। মেঘার চোখ থেকে পরপর কয়েক ফোঁটা পানি গড়ালো। আদ্র রাখতে গিয়েও রাগ দেখানোর মতো ফুরসত পেল না আর। রৌদ্র চলে যেতে পূর্ণ মনোযোগ দিল মেঘার দিকে। মেয়েটাকে সোজাসুজি দাঁড় করিয়ে চোখের পানি আলগোছে মুছিয়ে দিল। মেঘ, লেগেছে খুব? আই এম সরি মেঘবুড়ি, রৌদ্রের হয়ে আমি সরি। রৌদ্র মেঘা কিছু শুনল না আর। আদ্রকে কিছু বলার সুযোগ দিল না। চোখ মুছতে মুছতে ছুট লাগালো সিঁড়ির দিকে। আদ্র আর সিরাত ডাকলো ওকে। মেয়েটা সাড়া দিল না আর। ড্রয়িং রুমে সবার অবস্থা স্তব্ধ, তবে ভেতর ভেতর প্রকল্পিত। তোফায়েল কাবির চোখ মুখ খিচে গিজগিজ করলেন রাগে। কণ্ঠ তুঙ্গে তুলে স্ত্রীকে ধমকালেন, ছেলে 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 এই করে করে সারাটা দিন পড়েছিলে তো। এখন দেখো ফিরে এসেছে তোমার অসভ্য বেপরোয়া ছেলে। এবার সামলাও ওকে। এর হিসেব তো ওকে দিতেই হবে। শুধু বাড়ি ফিরক, মেঘাকে মারার জন্য কৈফিয়ত দিতে হবে ওকে। আজ আর ভার্সিটি যাওয়া হলো না। আদ্র চোখে ইশারা করতেই গুটি গুটি পায়ে সিঁড়ি ডিঙ্গিয়ে মেঘার কাছে নিজেদের ঘরে উঠল সাফা। তপ্ত দুপুরের পর বিকেল। বিকেলের মিঠে হাওয়া বইছে ধরণীতে। তবে এই হাওয়া কবির পরিবারের ছোট কর্তার মাথা ঠান্ডা করতে অক্ষম। তপ্ত মেজাজে ড্রয়িং রুমে আট হয়ে বসে আছেন তোফায়েল কাবির। আজ অফিসেও যাননি তিনি। তৌফিক কাবির গেছিলেন, দুপুরের পর ফিরে এসেছেন। ভাই রেগে আছে তার, রৌদ্রের অপেক্ষায় আছে। রৌদ্রের থেকে অনেক হিসেব নিকেশ জানা শোনা বাকি, বলাও বাকি। সেই যে সকালে এ বাড়ির বেপরোয়া ছেলে হম্বিতম্বি করে বেরিয়ে গেল, এখনো অবধি তার দেখা মেলেনি আর। ফেরেনি রৌদ্র, সেভাবেই বেরিয়ে গেছে তো গেছে, এখনো অবধি কোথাও আছে খোঁজ নেই। বাড়িটা সকাল থেকেই গুমোট হয়ে আছে। মুখে কুলুপ পেটেছে সবার, কেউ আগ বাড়িয়ে কথা তুলছে না। এদিকে মেঘা বরাবর বড্ড অভিমানী। থাপ্পড় খেয়েছে রৌদ্রের কাছে, আর অভিমান করেছে আদ্রের উপর। করবে না তো কি? এই 5 বছরে আদ্রই তো ওর সব। ধ্যান জ্ঞান জুড়ে। সাফার পর আদ্রকে বন্ধু হিসেবে পেয়েছে ও। সিরাত তো আসলো আরও 2 বছর পর। সব আহ্লাদ আবদার চাওয়া পাওয়া সবটাতেই আদ্র। মেঘার নিকট সব কিছুর দাওয়াই। মেঘার আরেক বেস্ট ফ্রেন্ড। মেঘা একরোখা। এতদিনে এটা সবার জানা হয়ে গেছে। মেঘার যেটা চাই সেটা যে কোনো মূল্যেই হোক ওর চাই। আর যেটা চাই না, যেটা থেকে মন উঠে যায়, সেটার দিকে ভুলক্রমেও ফিরে তাকায় না ও। আদ্র ওর রাগ ভাঙাতে পারেনি এখনো অবধি। কথা বলার সুযোগই পায়নি। দুপুর অবধি যতবার মেঘার কাছে গেছে, মেঘা ততবার ফিরিয়ে দিয়েছে ওকে। আদ্র নিজেও ভার্সিটিতে যায়নি আজ আর। শেষ সময়ে এসে এমন একটা অনাকাঙ্ক্ষিত বিপত্তি ঘটবে তা কে জানত? মেঘা সেই যে দৌড় লাগিয়েছে, এ অবধি নিজে থেকে খোলেনি। দুপুরের খাবারও খায়নি। সাফা বেরিয়ে খাবার নিয়ে ঘরে গেছিল। সে খাবার এখনো অবধি সেভাবেই পড়ে আছে। ছুঁয়েও দেখেনি মেঘা। গোসল সেরে ঘুমিয়েছে দুপুরের পর। এখন পর্যন্ত বিকেল গড়িয়ে সন্ধ্যা নামার আগ মুহূর্ত পেটে দানা পানি পড়েনি আজ আর। সকালে যেটুকু খেয়েছিল সেটুকু উগলে বের করে দেওয়ার পর পেট এখন ফাঁকা। চুই চুই করছে পেট। ঘুমিয়েছে দেখে আদ্র আর ডাকেনি ওকে। ডাকতে গিয়ে ফিরে এসেছে এবার।
একবার ড্রয়িং রুমে বসে আছেন তোফায়েল কবির আর তৌসিক কবির। আদ্র ঘর থেকে নিচে নামলো, সদরের দিকে তাকালো এক পলক। রৌদ্রের অপেক্ষায় বাড়ির সবাই, আদ্র নিজেও বিব্রত ওর ওপর। রৌদ্রের চিন্তা খেয়াল আসতেই কপালে আপনা আপনি ভাঁজ পড়ল ওর। বিরক্তি কাটাতে পকেট থেকে ফোন বের করতে করতে ডাইনিংয়ে একটা চেয়ার টেনে বসলো। তোফায়েল কবির আর তৌসিক কবির থাকায় তাদের মাঝে বসলো না আর, দূরত্ব বজায় রেখে এদিকটায় বসলো। খেয়াল ফেরালো ফোনের স্ক্রিনে। কিছুক্ষণ পর সাফা নামলো উপর থেকে, মুখ ভার ওর। বাড়ির পরিস্থিতি গুমোট, এমনটা ভালো লাগে না মোটেও। মেঘাটাও সেই থেকে মুখে টু শব্দও করেনি। সাফা বোর হচ্ছে চরম। নিচে নেমে আদ্রের পাশে চেয়ার টেনে ধপ করে বসলো। ফোন থেকে চোখ তুলে তাকালো আদ্র। অমনি ওষ্ঠ উল্টে আহত চোখে চাইল সাফা। টেবিলের উপর হাত রেখে মাথাটা এলিয়ে দিল সেখানে। আদ্রের দিকে দৃষ্টি গেড়ে বলল নিচু স্বরে, ভাইয়া ভালো লাগছে না কিছু, চলো না বাইরে থেকে একটু ঘুরে আসি, ভীষণ বোর হচ্ছি আমি। মেঘ উঠেছে? হুম। কোথাও যাবি? যেখানে খুশি। একটু ঘুরে আসি চলো প্লিজ। আমি মেঘাকে ডেকে নিচ্ছি। আজ না, ঘুরতে যাওয়ার মতো সিচুয়েশন নেই আজ, কাল নিয়ে যাব। এখন মেঘার কাছে যা তুই, ও তো ঘুমাচ্ছে, আমি ওর কাছে গিয়ে কি করব? তাহলে যেতে হবে না, এখানে বসে বসে আমার এই দামড়া মার্কা রূপ দেখতে থাক। আদ্রের কথায় এতক্ষণে ফিক করে হেসে উঠল সাফা। আদ্র আর চোখে ওর হাসিটুকু দেখে নিজেও খানিক ঠোঁট প্রসারিত করল। ওদের দুটোর হাসির মধ্যেই রৌদ্রের আগমন। সদর দরজা খোলা ছিল। রৌদ্র গটগট পায়ে সদর পেরিয়ে সোজা সিঁড়ির দিকে এগোতে গেলে তোফায়েল কবিরের নজরে পড়ল সে। অমনি উঠে দাঁড়ালেন তোফায়েল কবির। পেছনে হাত গুটিয়ে মুখশ্রীর গম্ভীরতা দ্বিগুণ করলেন। ভরা ট্রাসবাড়ি গলায় বলে উঠলেন, দাঁড়াও, চলবে ইনশাল্লাহ।